হ্যাঁ, স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা ১৯তম নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। তো আপনাদের জানিয়ে রাখছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত ১৯তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য ভিডিও আপলোড করা হবে এবং এই ভিডিওগুলো আপনি নিয়মিত যদি দেখতে থাকেন তাহলে আপনি ১৯তম নিবন্ধনের জন্য মোটামুটি একটা ভালো ধরনের প্রিপারেশন আপনি নিতে পারবেন। তো যারা ১৯তম নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। আর আপনি যদি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই সাথে আরও জানিয়ে রাখছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ১৯তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কোর্স চলমান রয়েছে। আপনি চাইলে এই কোর্সটি নিতে পারেন এবং এই কোর্সটিতে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি 100% পরীক্ষাতে টিকবেন। অর্থাৎ আমার নির্দেশনা বা আমার গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলেই আপনি 100% পরীক্ষাতে টিকবেন, এই নিশ্চয়তাটুকু আমি আপনাকে দিতে পারি। তো কোর্সটিতে ভর্তি হওয়ার পরে আপনি আমার লেখা 3টা বই পেয়ে যাবেন। এই আমার লেখা 3টা বই, 1টা 2টা 3টা। এখন আসি, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে বই 3টা কেন? একটা হলেই তো হতো। হ্যাঁ, একটা হলেই হতো, কিন্তু আমি একটা বইকেই 3টা অংশে বিভক্ত করেছি। একটি বইতে আপনি পাবেন লিটারি টার্ম, অ্যাপ্লিকেশন, ফিগার অফ স্পিচ এবং চেঞ্জিং ওয়ার্ড এবং সামারির কিছু নির্দেশনা। এবং 2 নম্বর যে বইটা, সেই বইটাতে আপনি পাবেন যে আমার যেই সাজেশন তৈরি করা আছে, যেই সাজেশনটা পড়লে আপনি 100% পরীক্ষাতে কমন পাবেন এবং সীমিত কতগুলো প্রশ্ন নিয়ে সাজেশন, এবং এই সাজেশনে যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সম্বলিত একটি বই। অর্থাৎ সাজেশনে যেই প্রশ্ন, অল্প কিছু প্রশ্ন, সেই প্রশ্নর যে অ্যান্সারটা, সেই অ্যান্সারের একটা বই আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা বই পাবেন, সেই বইটাতে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যেই সিলেবাস, সেই সিলেবাসে যেই সব বিষয়গুলো বা টপিকসগুলো রয়েছে এটার একটা সামারি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সেই বইটা আপনি যদি সামারিটা পড়েন তাহলে গল্প সম্পর্কে বা কবিতা সম্পর্কে, নোবেল হোক, ড্রামা হোক, সে সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো এই আমার লেখা 3টা বই, যেই বইটা খুবই সংক্ষিপ্ত আকারে লেখা এবং চিকন মাত্র 3টা বই। এই 3টা বই পড়লে আপনি 100% পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো যাই হোক, এবার আসি আমি আমার মূল কথায়। অর্থাৎ আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যেহেতু এই চ্যানেলের পক্ষ থেকে 19তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য এটাই ফার্স্ট ভিডিও এবং পর্যায়ক্রমে আমি কিন্তু ভিডিও দিতে থাকবো। তো যেহেতু ফার্স্ট ভিডিও, তো এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তো আপনি যখন দেখা যাচ্ছে পড়ার টেবিলে গিয়ে বসতেছেন, তখন আপনি কিন্তু পড়ার শুরুটাই খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ কোনটা দিয়ে আপনি পড়াটা শুরু করবেন, শুরুটা যখন আপনি খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এজন্য আপনাকে আগে শুরুটা খুঁজে বাহির করতে হবে। শুরুটা খুঁজে বাহির করে সেই অনুসারে যদি আপনি আগাইতে থাকেন তাহলে আপনার পড়াটা আগাবে। আর একটা কথা বলি, সেটা কোর্সের সাথে যুক্ত থাকলে হয় কি, আপনার টিচার পড়া নিল এভাবে পড়াগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়, যেটা বাড়িতে যদি আপনি একা পড়েন তাহলে সেটা কখনোই সম্ভব হয় না। এজন্য কিন্তু কোর্সটা করা খুব জরুরি। যাই হোক, আপনি যেহেতু নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, 19তম নিবন্ধন লিখিত পরীক্ষায়, এখন আপনি পড়াটা কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? তো এই পড়াটা আপনি কয়েকভাবে শুরু করতে পারেন। সেটা যেহেতু লিটারেচার পার্ট আছে এবং লিটারেচার ছাড়া আরও কিছু রাইটিং পার্ট রয়েছে। তো আপনি যদি মনে করেন যে আমি রাইটিং পার্টগুলো আগে মুখস্থ করে নেব, তাহলে সেগুলো আগে পড়ে ফেলতে পারেন। আর লিটারেচারটা যদি আপনি শুরু করতে চান তাহলে আপনার প্রথম যেই বিষয়টা পড়তে হবে সেটা আমাদের ইংলিশ লিটারেচারের যে 8টা এজ রয়েছে বা 8টা যে পিরিয়ড রয়েছে, সেই 8টা পিরিয়ড আপনাকে আগে মুখস্থ করতে হবে বা পড়তে হবে। এবং এই 8টা পিরিয়ডের যেই রাইটারগুলো রয়েছে, সেই রাইটারগুলো সম্পর্কে আপনার ভালো মতো একটা ধারণা থাকতে হবে বা মুখস্থই আপনার থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু যখন ডিটেলস আপনি পড়তে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কোন এজের রাইটার হলো।
তো এখানে একটা কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে 8টা পিরিয়ডে তো অনেকগুলো রাইটার আছে। তো এই এতগুলো রাইটার এদের নাম বা এদের রাইটিং মনে রাখা খুব কঠিন, আসলেই কঠিন। এটা আমার জন্য কঠিন, সবার জন্যই কঠিন, বা এটা মনে রাখা সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, আমার কিন্তু মনে আছে এবং আমি কিন্তু খুব অনায়াসেই যে কোনো রাইটারের নাম শুনলেই বলে দিতে পারবো যে হ্যাঁ, এটা কোন এজের রাইটার, এবং তার গুরুত্বপূর্ণ কিছু লেখার নামও বলে দিতে পারবো। এবং আমার কোর্সে যারা ভর্তি আছে তারাও কিন্তু এই বিষয়টা খুব সহজেই আপনাকে বলে দিতে পারবে। এখন কথা হচ্ছে, তাহলে তারা কিভাবে এই কৌশলটা মানে এই বিষয়গুলা আয়ত্ত করলো। এখানে আপনাকে একটি কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ এই এজের রাইটারদের নাম মনে রাখার জন্য আমার কিছু কবিতা বা কিছু ছন্দ রয়েছে। এই ছন্দগুলো বা এই লাইনগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে খুব সহজেই এই 8টা পিরিয়ডের যেই রাইটার বা তাদের লেখা, সেই লেখাগুলো বা এই রাইটারদের নাম খুব অনায়াসেই মনে রাখতে পারবেন। তো আমি আমার পরবর্তীতে ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যারা নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের 8টা এজ আমি দেখাই। এই যে 8টা এজের মধ্যে আপনাদের 8টা এজ পড়া লাগবে না, অর্থাৎ আমার ডান হাতে যে 5টা এজ, এই 5টা এজ পড়বেন, আর এই 3টা এজ আপনাকে বাদ দিতে হবে। অর্থাৎ এই 5টা এজ পড়লেই আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা অনার্স বা মাস্টার্সে যত রাইটিংস পড়েছি বা যত লেখাগুলো পড়ছি, সবগুলোই কিন্তু পড়া লাগবে না। সিলেবাসটা কিন্তু অতি শর্ট। এখন আপনাকে জানতে হবে আমাকে কোন বিষয়গুলো পড়তে হবে আর কোন বিষয়গুলো পড়তে হবে না। এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার সিলেবাসটা কিন্তু খুব ছোট হয়ে যাবে এবং আপনার পড়াগুলোও খুব ছোট হয়ে যাবে, এবং এখান থেকে আপনি 100% পরীক্ষাতে কমন পাবেন। এবং আপনি কিভাবে পড়বেন বা কিভাবে পরীক্ষার হলে আপনি ডেলিভারি দিবেন, সেই বিষয়গুলোর জন্য কিন্তু অনেক কৌশল বা অনেক সিস্টেম রয়েছে, যেগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন না। এখন দেখা যাচ্ছে একজন কৃষককে একটা খণ্ড জমি দিয়ে সেখানে চাষ করতে বলা হলো। সে যদি প্রথম হয় সে চাষে, সেখানে কিন্তু ফসল ভালো হবে না, কারণ সে জানে না যে কোন টাইমে বীজ বপন করতে হবে এবং বীজ বপন করার পরে কী কী ট্রিটমেন্ট এখানে দেওয়া লাগবে। কিন্তু তাকে যদি কেউ গাইডলাইন করে, তাহলে সে কিন্তু প্রথমেই সাকসেস হবে। আর কোনো গাইডলাইন ছাড়া সে যদি নিজেই সাকসেস হতে চায়, তাহলে তাকে কয়েকবার পরীক্ষা দেওয়ার পর বা কয়েকবার ওই জমিতে ফসল ফলানোর পরে সে বুঝবে যে হ্যাঁ, আমার এই বিষয়গুলোতে প্রতিবন্ধকতা আছে, বা এই বিষয়গুলো আমি ঠিক করলে আমার ফসলটা ভালো হবে। ঠিক তেমনই এই কৃষকের সাথে আপনার উদাহরণটাও মিলিয়ে নেবেন যে হ্যাঁ, আপনি যদি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো আসবে। যদিও আপনার অনার্স বা মাস্টার্সের রেজাল্ট খুব ভালো, আপনি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু আসলে একাডেমিক বা এই যে অনার্স মাস্টার্সের যে পড়াশোনা, এটা এবং পরীক্ষায় কম্পিটিশনের টিকা, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা জিনিস। এবার আসি মূল কথাই। তো কথায় কথা বাড়ে, তো একটা যুক্তি দিতে গিয়ে অনেকগুলা কথা বলা লাগছে। তো এতে কেউ বিরক্ত হবেন না, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার ভিতরেই কিন্তু অনেক কিছু শেখার বিষয় রয়েছে। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন, যেগুলো আপনার পরীক্ষাতে খুব কাজে লাগবে। তো এবার আসি, তাহলে কোন 5টা এজ আপনাকে পড়তে হবে। আমাদের যে 8টা এজ আছে, 8টা এজের প্রথম যেই 2টা এজ আছে, যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড, আর 2 নম্বর যেই এজটা রয়েছে সেটা হচ্ছে দি মিডল ইংলিশ পিরিয়ড। তো এই যে এই 2টা এজ গেল, এবং মডার্ন পিরিয়ড আর পোস্ট মডার্ন পিরিয়ড, এই 2টা পিরিয়ড মার্জ হয়ে একটা পিরিয়ডকে হয়ে যাবে। তাহলে এখানে একটা পিরিয়ড মাইনাস হয়ে গেল, আর ফার্স্টের যে 2টা পিরিয়ড, দি ওল্ড ইংলিশ পিরিয়ড এবং দি মিডল ইংলিশ পিরিয়ড, তাহলে এই 3টা পিরিয়ড, 3টা এজ আপনার জন্য হারাই গেল। এখন তাহলে আপনাকে কী কী পড়তে হবে, তাহলে এখানে একটু দেখে নিন। আপনাকে পড়তে হবে দি রেনেসান্স পিরিয়ড, দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, দি রোমান্টিক পিরিয়ড, দি ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যান্ড দি মডার্ন পিরিয়ড। তো মডার্ন পিরিয়ডের ভিতরে মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড দুইটাই চলে আসে। পোস্ট মডার্ন থেকে নাই বললেই চলে, মডার্ন পিরিয়ডটাই মেন।
তো এই যে 5টা পিরিয়ডের নাম বললাম, এই 5টা পিরিয়ডের প্রিপারেশন আপনাকে নিতে হবে। এই 5টা পিরিয়ড আপনার ভালো মতো ধারণা থাকতে হবে বা আয়ত্তে থাকতে হবে। যদিও এটা খুব সংক্ষিপ্ত একটা সিলেবাস, কিন্তু আপনি ফার্স্ট পর্যায়ে হয়তো এটা আপনার জন্য জটিল হয়ে যায় যে কোনটা আমার জন্য প্রয়োজন আর কোনটা প্রয়োজন না। তো আমি এখানে ক্লিয়ার করে দিলাম যে এই 5টা পিরিয়ড যদি আপনি পড়েন তাহলে মোটামুটি আপনার রিটেন পরীক্ষার জন্য আপনি 100% প্রস্তুতি নিতে পারবেন বা এখান থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। তাহলে মূল কথা হলো এটাই যে আপনি যখন লিটারেচার পড়াটা শুরু করবেন, লিটারেচার পড়াটা শুরু করার সময় আপনাকে ফার্স্টে যে লিটারেচারের যে 8টা পিরিয়ড রয়েছে সেই 8টা পিরিয়ড এবং এর যে টাইম স্প্যান, এই জিনিসটা আপনাকে মেমোরাইজ করতে হবে বা এটা মুখস্থ করতে হবে। এবং প্রতিটা এজের যে রাইটারগুলো রয়েছে সেই রাইটারগুলোর নামও মুখস্থ করতে হবে। তো আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো আসতেছে সেখানে আমি এই রাইটারগুলোর নাম মনে রাখার যে কৌশল বা স্ট্র্যাটেজি সেই বিষয়গুলো আমি দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার হচ্ছে প্রথম পর্বের আলোচনা। যেই আলোচনাতে আমরা জানলাম যে আপনি যখন লিটারেচার অংশ পড়তে যাবেন তখন আপনি পড়াটা কোথা থেকে শুরু করবেন বা কি কি পড়বেন। এখানে আমি 8টা পিরিয়ডের নাম বললাম এবং এখানে 3টা পিরিয়ড আপনাকে বাদ দিতে বললাম। 3টা পিরিয়ড বাদ দিয়ে বাকি যেই 5টা পিরিয়ড রয়েছে সেই 5টা পিরিয়ড আপনাকে পড়তে হবে। আর এখানে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেই পিরিয়ড সেটা হচ্ছে রিনেসান্স পিরিয়ড। এই রিনেসান্স পিরিয়ডকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয় এবং যার মধ্যে এলিজাবেথান পিরিয়ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ড এবং প্রতি বছর এই রিনেসান্স পিরিয়ড থেকে প্রশ্ন আসবেই, যার কারণে আপনাকে ফার্স্টে এই রিনেসান্স পিরিয়ডটা আগে পড়তে হবে এবং খুব ভালো মতো প্রিপারেশন থাকতে হবে এই রিনেসান্স পিরিয়ডের থেকে, কারণ এখান থেকে আপনি 100% একটা প্রশ্ন কমন পাবেন। তো এখন আমরা জেনে নিব যে 8টা যে পিরিয়ড রয়েছে এবং এটার যেই টাইম স্প্যান সেটা সম্পর্কে আমরা এখন জেনে নিব এবং এটা জানার মধ্য দিয়েই আজকের এই পর্বটা শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পর্যায়ক্রমে এই নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 8 periods in English literature. 1. The Old English period or Anglo-Saxon period from 450 to 1066. 2. The Middle English period from 1066 to 1500. 3. The Renaissance period from 1500 to 1660. The Renaissance period is divided into 4: the Elizabethan age, the Jacobean age, the Caroline age and the Commonwealth period. For the Neoclassical period from 1660 to 1798. 5. The Romantic period from 1798 to 1832. 6. The Victorian period from 1832 to 1901. 7. The Modern period from 1901 to 1939. 8. The Postmodern period from 1939 to present.